কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কেউ শর্ত পূরণ করে স্বতন্ত্রভাবে অংশ নিতে পারবে স্থানীয় নির্বাচনে, বাধা দেবে না সরকার। নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ 10 লাখ টাকা ঋণ পাবে। স্টার্টআপ উদ্যোক্তারা মাত্র 4% সুদে পাবে ঋণ সুবিধা। দেশের সর্বস্তরে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ বিরোধী দলীয় নেতার। বাজেট কোনো দল গোষ্ঠীর জন্য নয়, হতে হবে গণমুখী। একের পর এক পুশিন চেষ্টা রুখে দিচ্ছে বিজেপি। বাংলাদেশকে চাপে ফেলতে নয়, এটি ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রকাশ। নির্বাচন সংক্রান্ত শর্ত পূরণ করতে পারলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বতন্ত্রভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ায় বাধা নেই, একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদুর রহমান। তিনি বলেন, নির্বাচনের শর্ত পূরণ হলে যে কোনো ব্যক্তি আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন। এ বিষয়ে সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এসব কথা জানান। এছাড়া সংবাদ সম্মেলনে সরকারের সমসাময়িক বিভিন্ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন উপদেষ্টা। আওয়ামী লীগের পোস্ট পজিশন আসলে যেটা হয় আর কি, আমরা যেহেতু সংগঠনটা নিষিদ্ধ আছে, সংগঠনটা যেহেতু তার কর্মসূচি নিষিদ্ধ আছে, সংগঠন নিষিদ্ধ নেই কথাটা এরকম না, কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পোস্ট পজিশন তিনি তো আসলে ব্যবহার করছেন না, তিনি করতে পারেন না। ব্যক্তি হিসাবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই এই ব্যাপারে। একদিকে মূল্যস্ফীতির চাপ, অন্যদিকে বৈশ্বিক অস্থিরতায় আয়ের চেয়ে বেড়েছে ব্যয়। এতে হিমশিম খাচ্ছে মানুষ। এমন বাস্তবতায় করমুক্ত আয়সীমা নিয়ে আসছে বাজেটে খুব একটা স্বস্তির খবর থাকছে না। যদিও বিশ্লেষকরা মনে করেন, কর নীতির ক্ষেত্রে শুধু রাজস্ব সংগ্রহ নয়, মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা ও জীবনযাত্রার ব্যয়ের বিষয়েও বিবেচনা করা উচিত। অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতা এবং বৈশ্বিক অস্থিরতার মধ্যে 11 জুন 2026 অর্থ বছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার। বরাবরের মতো এবারও করদাতাদের জন্য বাজেটের সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তির করমুক্ত আয়সীমা। 2025-26 অর্থ বছরের বাজেটে বার্ষিক করমুক্ত আয়সীমা আগের মতোই 3,50,000 টাকা অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে 2026-27 অর্থ বছর থেকে পরের এক অর্থ বছর পর্যন্ত এই সীমা 25,000 টাকা বাড়িয়ে ব্যক্তির করমুক্ত আয়সীমা করা হয় 3,75,000 টাকা। ধাপে ধাপে কর কাঠামো সংস্কারের কথা বলা হলেও গত কয়েক বছরে যে হারে জীবনযাত্রার খরচ বেড়েছে তার তুলনায় এই বৃদ্ধি কি বাস্তবসম্মত? দিন আনে দিন শেষ হয়ে যায়, এরকম এই ইনকাম তো এটাই শেষ হয়ে যায়, তাই তাদের ইনকাম ট্যাক্স কিভাবে দিবে? ট্যাক্স দেওয়ার ব্যাপারটা হলো আমার ইনকামের উপর। যদি আমি অতটুকু যেতে না পারি তাহলে তো সম্ভব না। মিনিমাম 5-এর উপর গেলে তাহলে মানুষের জন্য সুবিধা। এমন বাস্তবতায় ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। মধ্যবিত্তদের ক্ষেত্রে মধ্যবিত্তকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করা, সেটা কিন্তু বিশেষ করে মূল্যস্ফীতির যে চাপ, সেই চাপটার থেকে তারা যেন একটু স্বস্তি পেতে পারেন, সেই কারণে করমুক্ত আয়সীমাটা কিছুটা বাড়ানোর একটা আমরা আলোচনা শুনছি। প্রগতিশীল যে কর, যেটা আসলে আয় বৈষম্য কমাতে সাহায্য করে, সেই জায়গায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ অতি ধনী যারা আছে তাদেরকে আলাদাভাবে চিহ্নিত করা দরকার। তবে করমুক্ত আয়সীমা সব করদাতার জন্য এক নয়। নারী ও 65 বছরের বেশি বয়সীদের জন্য সীমা 4,25,000 টাকা, আর প্রতিবন্ধীদের জন্য 5,000, যুদ্ধাহত এবং জুলাইয়ে আহত যোদ্ধাদের জন্য 5,25,000 টাকা করা হয়। তবে বাংলাদেশের মূল সমস্যা শুধু করমুক্ত সীমা নয়, করজালের সীমাবদ্ধতাও, এমনটাই মনে করেন এই অর্থনীতিবিদ। আমাদের তো উচ্চ মূল্যস্ফীতির একটা চাপ আছে এবং অনেক নিম্ন মধ্যবিত্ত তারা দারিদ্র্য সীমারও নিচে চলে গেছেন। ক্রয় ক্ষমতার একটা সীমাবদ্ধতা দেখা দিচ্ছে এবং যেহেতু নতুন কর্মসংস্থান এবং আয় বৃদ্ধি সেইভাবে হয়নি, সুতরাং এইবারের বাজেটে আমি আশা করব যে করমুক্ত আয়ের সীমাটা কিছুটা বাড়ানো হবে। তাই করমুক্ত আয়সীমা বাড়ানোর সাথে সাথে করজাল সম্প্রসারণ, ফাঁকির পরিমাণ কমানো সহ কর ব্যবস্থার প্রতি আস্থা ফেরানোই দীর্ঘমেয়াদী সমাধান বলে মনে করেন তিনি। মূল্যস্ফীতি। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা।
দেশে বেকারত্ব দূর করা ও তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিনা সুদে কোনো ঋণ প্রকল্প না থাকলেও সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ 10 লাখ টাকা এবং স্টার্টআপ উদ্যোক্তারা মাত্র 4% সুদে ঋণ সুবিধা পাচ্ছেন। বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বিনামূল্যে প্রশিক্ষণ ও 5,000 টাকা ভাতা দেওয়া হবে বলেও জানান তিনি। মন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে তহবিলের পরিমাণ 100 কোটি থেকে বাড়িয়ে 500 কোটি টাকা করা হয়েছে। এই তহবিল থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ 7% সুদে সর্বোচ্চ 10 লাখ টাকা ঋণ পাবেন। এছাড়া জামানত সাপেক্ষে সর্বোচ্চ 35 লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। দুই 2025-26 অর্থবছরে সংশোধিত বাজেটে স্টার্টআপ তহবিল খাতে 200 কোটি টাকা বরাদ্দ রয়েছে। এছাড়া আগামী 26-27 অর্থবছরের বাজেটে স্টার্টআপ তহবিল, নারী উদ্যোক্তা তৈরি, নারী উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরিতে প্রস্তাবিত বরাদ্দ মোট 400 কোটি টাকা। দেশের সর্বস্তরের রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, বাজেট কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, এটি হতে হবে জনগণমুখী। দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের পক্ষ থেকে ছায়া বাজেট প্রস্তাবনা উপস্থাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, সরকারের প্রস্তাবিত বাজেটে জনগণের কল্যাণ ও বাস্তব চাহিদার প্রতিফলন থাকতে হবে। পাশাপাশি বিরোধী দলগুলোর ছায়া বাজেটের ইতিবাচক প্রস্তাব গ্রহণ করলে সাধারণ মানুষ উপকৃত হবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। বাজেট বাস্তবায়নে সততা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে উল্লেখ করে ডাক্তার শফিক বলেন, তা না হলে কোনো বাজেটই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। ব্যবসায়ীরা বিপুল উৎসাহে আরো বেশি ট্যাক্স দিবেন জনগণ, রাষ্ট্রকে। রাষ্ট্র এবং জনগণ উপকৃত হবে। তাছাড়া ট্যাক্স বেস ও সম্প্রসারণ করার প্রয়োজনকে আমরা অস্বীকার করি না। এই সবগুলোই আমাদের কনসিডারেশনে ইনশাল্লাহ থাকবে। এসবগুলো সামনে রেখেই আজকে আমরা প্রিয় দেশবাসীর কাছে জনবান্ধব একটি বাজেট প্রস্তাবনা আমাদের বিবেচনায় আমরা পেশ করতে যাচ্ছি। 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টে দেওয়ার রায় স্থগিত করেছে আপিল বিভাগ। 16 জুন আপিলের চূড়ান্ত শুনানি হবে। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেয়। অ্যাটর্নি জেনারেল জানান, বিচার বিভাগের স্থবিরতা কাটাতেই এমন আদেশ। আর অপরপক্ষের আইনজীবী বলেন, বিচারাধীন থাকাকালীন সচিবালয় বিলুপ্ত করা সরকারের ঠিক হয়নি। মঙ্গলবার 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি হয়। পরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ হাইকোর্টের রায় স্থগিত করে আগামী 16 জুন আপিলের চূড়ান্ত শুনানির দিন ধার্য করে। আমাদের আবেদন মঞ্জুর করেছেন। অর্থাৎ হাইকোর্ট যে রায় দিয়েছিল, যে রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধানের 116 অনুচ্ছেদ সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছিল এবং একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি স্থগিত থাকবে। জুন মাসের 16 তারিখে এই আপিলটি চূড়ান্ত শুনানির জন্য আপিল বিভাগের 1 নম্বর তালিকা হিসেবে থাকবেন বলে ঘোষণা করেছেন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, বিচার বিভাগের স্থবিরতা কাটাতে রায়টি স্থগিত করা হয়। এই রায়টি যদি স্থগিত না করা হয় তাহলে আমাদের বিচার প্রশাসনে এক ধরনের স্থবিরতা কাজ করছে। আরও অধিকতর যাচাই বাছাইয়ের জন্য এটা অধ্যাদেশ এবং তার সংশোধনীটি পার্লামেন্টে পাশ করা হয়নি। রাষ্ট্রের পক্ষে সরকারের যে বক্তব্য, অর্থাৎ পার্লামেন্টের যে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে সেই অ্যামেন্ডমেন্টে যেটা উল্লেখ করা আছে, এটাই সরকারের অবস্থান হিসেবে আমি ব্যাখ্যা করেছি। সচিবালয় বিলুপ্তি করে সরকার জাতির কাছে নেতিবাচক বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছেন আইনজীবী শিশির মনির। আমরা মনে করি আপিল বিভাগে এই মামলাটি দ্রুততার ভিত্তিতে শুনানি করতে পারলে মূলত মূল সমস্যার সমাধান হতে পারে। সরকারের যে অ্যাপ্রোচ, দ্যাট অ্যাপ্রোচ ওয়াজ নট গুড অ্যাপ্রোচ। তারা সুপ্রিম কোর্ট সচিবালয়কে বিলুপ্ত করে দিয়েছেন। এই বিলুপ্ত করার যে অ্যাপ্রোচটা তারা গ্রহণ করেছেন, এই ধরনের কাজ সরকারের পক্ষ থেকে করা উচিত নয়। বিকজ দ্যাট উইল ক্রিয়েট এ নেগেটিভ এক্সাম্পল, যা আদালতের রায় না মানলেও মনে হয় চলে। এর আগে 19 মে সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় 15 কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি করা হয়। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডের রায়সহ মামলার পুরো নথি উচ্চ আদালতে। বিকেল 4টার দিকে মামলার নথি বা কেস ডকেট হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছেছে। এর আগে রবিবার আলোচিত এই মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না দম্পতিকে মৃত্যুদণ্ড দেয় আদালত। পাশাপাশি সোহেলকে 5 লাখ টাকা ও স্বপ্নাকে 2 লাখ টাকা দণ্ড করা হয়। আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিল বিভাগের শুনানি শেষে 3 মাসের মধ্যে রায় কার্যকর করা সম্ভব বলে আশাবাদী আইনমন্ত্রী। কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় প্রবাসীর বাড়িতে ডাকাতির পর তার স্ত্রী ও 10ম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার পূর্ব বড় ভেউলা ইউনিয়নের শিকদারপাড়া ডলনির্ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, গভীর রাতে 8 থেকে 10 জনের সশস্ত্র ডাকাত দল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। নগদ টাকা ও স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল লুট করে তারা। এক পর্যায়ে প্রবাসীর স্ত্রী ও তার মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী মা ও মেয়েকে হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনরা জানিয়েছেন, ভুক্তভোগী স্কুল ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। আইসিইউতে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে 6 জনকে আটক করেছে পুলিশ। সীমান্ত জেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে বিএসএফের একের পর এক পুশিং চেষ্টায় অস্থিরতা বিরাজ করছে। নতুন করে 8 জায়গায় ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দেওয়ার কথা জানিয়েছে বিজিবি। এ নিয়ে গত এক সপ্তাহে 30টি পুশিং চেষ্টা রুখে দেয় বিজিবি। পুশিং বাংলাদেশকে চাপে ফেলতে নয়, বরং এটা ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বহিঃপ্রকাশ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর চেষ্টা হচ্ছে বিভিন্ন সীমান্তে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পুশ ইনের তৎপরতা বাড়িয়েছে বিএসএফ। যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে এবং সীমান্ত সুরক্ষায় 26 জেলার বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার ও গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে বিজিবি। এসব জেলার সীমান্তে বিজিবির পাশাপাশি সতর্ক পাহারায় সাধারণ মানুষ রয়েছেন। আনসার ভিডিপির সদস্যরাও। যৌথ তৎপরতায় রুখে দেয়া হচ্ছে বিএসএফের একের পর এক পুশ ইন চেষ্টা। 3-4 দিন থেকে আমাদের এখানে সাধারণ মানুষের সাথে আমাদের বিজিবি ভাইরা একসাথেই কাজ করছে। আমরা চাই এখানে আরও অনেক বিজিবি মোতায়েন করা হোক, কারণ এত কম সংখ্যক বিজিবি দিয়ে এখানে বর্ডার রক্ষা করা সম্ভব নয়। আতঙ্কের ভিতরে আছি, কখন কি করে না করে, কেন বর্ডার সাইড এটা দুই দেশের সরকার এটা বসে আলাপ আলোচনা করতো, তাহলে আমরা ভয়টা পাইতাম না। সোমবার রাতেও জামালপুর ও কুড়িগ্রাম সীমান্তের 8টি স্থানে পুশ ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা। ট্রাকে শতাধিক মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর জন্য সীমান্তে জড়ো করেছিল বিএসএফ। এদিকে মঙ্গলবার সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বাংলাদেশকে চাপে ফেলতে নয়, ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বহিঃপ্রকাশ পুশ ইন। পুশ ইনের ব্যাপারটা যদি বলি, আসলে আমি যেটা বলেছি, ভারত সরকার এই ইন্টেনশনে করছে না যে বাংলাদেশকে চাপে রাখতে হবে। আমি এটা বলেছি এটা যে পশ্চিমবঙ্গে যে সরকারটা এখন দায়িত্বে আছে, সেই সরকারের একটা নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, সেটার এক ধরনের ফল হিসাবে এই ঘটনাটা ঘটছে। এটা আমাদের সাথে সম্পর্ক খারাপ করব এইভাবে ব্যাপারটা হয়তো। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ধীরে ধীরে ভালো হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। অনার্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শনের মতো বিষয়ে বাদ দেওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, এসব বিষয় নিয়ে কোনো আলোচনাই হয়নি। এ সময় কর্মমুখী ও চাহিদা বিবেচনায় রেখে শিক্ষা ব্যবস্থা উন্নত করার কথাও জানান মন্ত্রী। আমরা আধুনিক করছি, আমরা মোর সাবজেক্ট যেগুলি আমাদের মার্কেট ডিমান্ড রয়েছে সেগুলিকে আমরা দেখছি, সে তো প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, কিন্তু বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি। মার্কেট ডিমান্ড অনুযায়ী তো কোর্স আমরা রেগুলারলি ইন্ট্রোডিউস করছি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা ইন্ট্রোডিউস করছি। 4 বছরের বেশি সময় পর পুরোপুরি ফ্লোর প্রাইজ মুক্ত হলো দেশের পুঁজিবাজার। আর কখনো ফ্লোর প্রাইজ আরোপ করা হবে না বলেও জানিয়েছে ডিএসসিসি। সংস্থাটি জানায়, সবশেষ 2024 সালে 4 কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়। তখন থেকে শুধুমাত্র ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর উপর ফ্লোর প্রাইস বহাল ছিল। আজ থেকে এই 2 প্রতিষ্ঠানের উপর থেকেও ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেওয়া হলো। যদিও ফ্লোর প্রাইস প্রত্যাহারের পরপরই বড় ধরনের দরপতনের শিকার হয়েছে কোম্পানি দুটি। লেনদেনের শুরুতেই শেয়ার দুটির দাম সর্বনিম্ন সীমায় নেমে গেলেও ক্রেতা না থাকায় লেনদেন স্থগিত হয়ে যায়। দীর্ঘদিন ধরেই পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেনের গতি ফিরিয়ে আনতে ফ্লোর প্রাইস প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের গুলিতে ফারুক হোসেন নামে ২৭ বছর বয়সী এক যুবক আহত হয়েছেন। সকালে হাজিপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত সিএনজি অটোরিকশা এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ফারুককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার তলপেট ও হাঁটুতে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে নোয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে পুলিশের। তাল মধ্যপ্রাচ্যে স্বস্তির বাতাস বইতে শুরু করেছে। হামলা বন্ধে রাজি হয়েছে ইরান ইসরায়েল। হরমুজ প্রণালী খুলে দেওয়ারও ইঙ্গিত দিয়েছে তেহরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ২ সপ্তাহের মধ্যেই শেষ হবে ইরান যুদ্ধ। তেহরানে ফের হামলা না করতে ইসরায়েলকে সতর্কও করেছেন ট্রাম্প। তবে এই শান্তির বার্তার মধ্যে কিছুটা শঙ্কাও রয়েছে। স্থানীয় সময় রবিবার ইসরায়েলে একের পর এক ড্রোন হামলা চালায় ইরান। জবাবে ইরানের রাজধানী তেহরান সহ ৩ শহরে বিমান হামলা চালায় তেল আবিব। এরপরেই ইরানে হামলা না চালাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করেন ট্রাম্প। পরে সংঘাত বন্ধের ঘোষণা দেন নেতানিয়াহু। তবে হামলা হলে পাল্টা হামলার হুঁশিয়ারিও দেন তিনি। לישראל יש זכות מלאה להגנה עצמית ואנו מממשים אותה ככל שהדבר נדרש। এর কয়েক ঘন্টা পর তেহরান সামরিক পদক্ষেপ থামানোর ঘোষণা দেয়। তবে ইসরায়েল আবার ইরানে বা লেবাননে হামলা চালালে এর জবাব দেওয়া হবে বলেও জানায় দেশটি। এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। জানান প্রণালীটি ব্যবহারের ট্রানজিট ফি সহ বিভিন্ন শর্ত ইরান ও ওমান যৌথভাবে নির্ধারণ করবে। এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া নৌ অবরোধকে তেহরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়ে তা ব্যর্থ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টারি স্পিকার বাঘের গালিবাফ। এমন উত্তাল পরিস্থিতিতে শান্তির আভাস দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২-১ দিনের মধ্যে ইরানের সাথে চুক্তি হতে পারে বলে জানান তিনি। নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, ইরানে ফের হামলা চালালে তা তেল আবিবকে একাই টেনে নিয়ে যেতে হবে। ইরানের সাথে আমাদের আলোচনা চলছে। ২-১ দিনের মধ্যে ভালো কিছু হতে পারে। আমাদের অবরোধটি শতভাগ কার্যকর রয়েছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানকে চুক্তি করতে বাধ্য করছে। শান্তির এমন বারতার মধ্যেও শঙ্কা শেষ হচ্ছে না। হরমুজ প্রণালীতে নৌযান চলাচলে বাধা সৃষ্টির কারণে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ডিআর কঙ্গো এবং উগান্ডায় ভয়াবহ রূপ নিচ্ছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯০ জনের। আফ্রিকা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন আফ্রিকা সিডিসি জানায়, কঙ্গোতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এ পর্যন্ত ৫৪৪ জন ইবোলা রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ৮৮ জন। এদিকে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশ উগান্ডাতেও ছড়িয়ে পড়েছে এই সংক্রমণ। সেখানে এখন পর্যন্ত ১৯ জন আক্রান্ত এবং ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, কঙ্গোতে ইবোলা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। এই প্রাদুর্ভাবকে কঙ্গোর জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ এবং উগান্ডা সহ পার্শ্ববর্তী দেশগুলোর জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সংস্থাটি। ৪৭ কোটি টাকায় সরাসরি ফিফার কাছ থেকে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব কিনেছে বাংলাদেশ টেলিভিশন। এর মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবল ভক্তদের টিভিতে বিশ্বকাপ দেখা নিয়ে যেই শঙ্কা দেখা দিয়েছিল তা দূর হয়ে গেল। আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রায় ১০০ কোটি টাকার বিশাল বিশ্বকাপ ফুটবল বাংলাদেশে কোনো টিভি চ্যানেলে দেখাবে কিনা অথবা আদৌ বাংলাদেশে বসে টিভিতে খেলা বিশ্বকাপ দেখতে পারবে কিনা সেটা ফুটবল ভক্তদের মাঝে তৈরি হয়েছিল হতাশা। সেই হতাশা পেছনের কারণ জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ফিফা থেকে সত্ত্ব কিনে নেওয়া একটি প্রতিষ্ঠান প্রথমে আমাদের কাছে প্রায় ২০০ কোটি টাকা দাবি করে। এটি ছিল জনগণের ট্যাক্সের টাকার উপর একটি বড় আঘাতের চেষ্টা। সমস্ত জটিলতা, কুচক্রী মহলের প্রতিবন্ধকতা এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমী মানুষের প্রিয় ঘর বাংলাদেশ টেলিভিশন আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার অধিকার অর্জন করতে সক্ষম হয়েছে। থার্ড পার্টিকে বাদ দিয়ে এবার সরাসরি ফিফার সাথে দর কষাকষি করে ৪৭ কোটি টাকায় বাংলাদেশ টেলিভিশন কিনেছে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব। ভ্যাট ট্যাক্স দিয়ে মূল দাঁড়িয়েছে ৬৩ কোটি টাকা। আমরা টেলিকম কোম্পানি, স্যাটেলাইট টিভি চ্যানেলস, ওটিটি প্ল্যাটফর্মের কাছে নীতিমালা অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট এবং রাইটস বিক্রি করে প্রায় সকল টাকা উঠিয়ে আনতে সক্ষম হয়েছি।
নামমাত্র খরচে বিটিভি ফিফা 2026 খেলা দেখাবে। বাংলাদেশে বিশ্বকাপ খেলা দেখা যাবে ঘরে বসে, সেই স্বস্তির খবরের সংবাদ সম্মেলনে ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। যে গত বিশ্বকাপে কিভাবে 100 কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল, বর্তমানে আমরা যেটিকে 47 কোটি টাকা দিয়ে সত্য কিনে এবং সেটি আবার অ্যাডভার্টাইজমেন্ট রাইটস দিয়ে আবার সেটি পূর্ণ হয়ে যাচ্ছে। তার মানে কি, আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা যে আমরা একটি স্বচ্ছ একটি অবস্থান তৈরি করে আমরা নীতিগতভাবে ভালো কিছু কিভাবে অর্জন করা যায়, কিভাবে ভালো কিছু প্রতিষ্ঠিত করা যায়, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। সম্প্রচার সত্ত্বের জন্য ব্যয়কৃত অর্থ বিজ্ঞাপন ও ওটিটি প্ল্যাটফর্ম সহ বিভিন্ন চ্যানেলের কাছে বিক্রি করে উঠিয়ে আনা হয়েছে। আফসানা মিথিন, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।